আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 4। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। এর আগে আমরা যে 3টি ক্লাস নিয়েছি সেগুলোর লিঙ্ক তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। তাছাড়া আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফটিও তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটি এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 2ky প্লাস সি ইকুয়াল 0 বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে কে এবং সি এর মানটা কত হবে। আমরা জানি কোনো বৃত্ত যদি উভয় অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তো আমরা কিন্তু এখানে বৃত্তের সমীকরণ থেকে খুব সহজেই জি এবং এফ এর মানটা বের করতে পারি। জি এর মানটা হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই 2। এখানে এক্স এর সহগ হচ্ছে 8, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4। এটাই হচ্ছে আমাদের জি এর মান। একইভাবে এফ হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2। তো ওয়াই এর সহগ হচ্ছে 2কে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব কে। এটা হচ্ছে আমাদের এফ এর মান। এরপর সি এর জায়গাতে কিন্তু সি রয়েছে, সি এর মানটা আমাদের বের করতে হবে। তো এই শর্ত থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে জি এর জায়গায় বসাবো 4, তাহলে লাইনটা হয় 4 স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে বুঝতেই পারতেছো সি এর মানটা কিন্তু আমরা একবারে পেয়ে গিয়েছি 4 স্কোয়ার অর্থাৎ 16। সি এর মানটা আমরা পেয়ে গেছি 16। আর এফ স্কোয়ার সমান সমান হচ্ছে 4কে স্কোয়ার করলে হয় 16। এফ স্কোয়ার মানে হলো 16। এবার যদি আমরা শুধু এফ পেতে চাই তাহলে স্কোয়ার এপাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, আর এখানে থাকবে 16। তাহলে 16কে রুট করলে আমরা পাবো 4। তাহলে এফ এর মানটাকে পেলাম প্লাস মাইনাস 4 এবং সি এর মানটা পেলাম 16। আচ্ছা, আর এফ এর মানটা কিন্তু আমরা একটু আগে বলেছি এফ এর মানটা হচ্ছে আমাদের কে। তো আমরা কিন্তু চাইলেই এফ এর জায়গাতে কে লিখে দিতে পারি। প্রশ্নে আমাদের কে এর মান এবং সি এর মান জানতে চেয়েছিল। তাহলে কে হচ্ছে প্লাস মাইনাস 4 আর সি হচ্ছে 16। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। চলো এবার 2 নাম্বার এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি হবে। তো বুঝতে পারতেছো এটা কনিকের একটা এমসিকিউ। আমাদেরকে ফার্স্ট অফ অল পরাবৃত্তের আদর্শ ইকুয়েশনটা জানতে হবে। পরাবৃত্তের আদর্শ ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, যেখানে আলফা কমা বিটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো আমাদের প্রশ্নে শীর্ষবিন্দু জানতে চেয়েছে, অর্থাৎ আলফা এবং বিটা এর মানটা বের করতে হবে। তো তার জন্য এই সমীকরণটাকে আমাদেরকে ফার্স্ট অফ অল আদর্শ সমীকরণ অর্থাৎ এভাবে প্রকাশ করতে হবে। তো এভাবে প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সগুলোকে এক পাশে রাখবো এবং বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাব। মানে যেটার মধ্যে স্কোয়ার থাকবে সেগুলোকে এক পাশে রাখবো। এক্সের মধ্যে স্কোয়ার রয়েছে তাই এক্স যুক্ত সকল রাশিকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এরপর বুঝতেই পারতেছো 4 গুণ করলেই কিন্তু 8 চলে আসে। তাহলে 2ab, এরপর লিখতে হবে বি স্কোয়ার। আচ্ছা, আর এ পাশে আমাদের ছিল মাইনাস 2y মাইনাস 7। তো যেহেতু আমরা এখানে অতিরিক্ত 4 স্কোয়ার অর্থাৎ 16 যোগ করেছি, এজন্য এ পাশেও কিন্তু 16 যোগ করা লাগবে। আচ্ছা, এরপর এটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 2y, 16 থেকে 7 বিয়োগ করলে হয় 9, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্লাস 9। এরপর এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক্সের পার্টটুকু কমপ্লিট করে ফেলেছি। এবার এখান থেকে ওয়াই এর সহগটাকে 1 বানাতে হবে, এখানে ওয়াই এর সহগটাকে 1 বানাইতে হবে। তো এর জন্য আমরা -2 কমন নিব। তো এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে হবে ওয়াই, যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হবে এবং এখানে হবে 9/2। কমন নেওয়া বলতে কিন্তু ভাগ করা বোঝায়, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এই সমীকরণটির সাথে
পরাবৃত্তের আদর্শ সমীকরণের তুলনা করি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে আলফা কমা বিটা এর মানটা হচ্ছে 4,9/2। আলফার জায়গাতে 4 রয়েছে এবং বিটার জায়গাতে 9/2 রয়েছে। তাহলে বুঝতেই পারতেছি যে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 4,9/2। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। 3 নম্বর এমসিকিউটি এসেছে ত্রিকোণমিতি থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে cos 40 ডিগ্রি প্লাস cos 80 প্লাস cos 160 ডিগ্রি এর মান কত। তো এইসব ম্যাথে কিন্তু আমরা বুঝতে পারতেছো cos c প্লাস cos d এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আর এখানে আমরা চেষ্টা করব যে বড় দুটি অ্যাঙ্গেল রয়েছে অর্থাৎ এটা এবং এটা, এই দুটোর মধ্যে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করার। তো আমরা এখানে বড়টাকে ধরবো c অর্থাৎ 160 ডিগ্রি রয়েছে, এটাকে আমরা ধরবো c, এবং ছোটটা অর্থাৎ 80 ডিগ্রি এটাকে আমরা ধরবো d। তাহলে এখানে এবার আমরা cos c প্লাস cos d এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর শুরুতে cos 40 যা আছে তাই রেখে দিব। এবার cos c প্লাস cos d এর সূত্রটা ছিল 2 cos c প্লাস d/2 অর্থাৎ 160 যোগ 80 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে cos c মাইনাস d/2 অর্থাৎ 160 মাইনাস 80 ডিভাইডেড বাই 2, তারপর cos 40 ডিগ্রি প্লাস 2। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 160 প্লাস 80 যোগ করলে হয় 240, 240কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 120 ডিগ্রি অর্থাৎ cos 120 ডিগ্রি ইন্টু cos 160 থেকে 80 বিয়োগ করলে থাকে 80 এবং 80 ভাগ 2 করলে আমরা পাবো 40 ডিগ্রি। তারপর cos 40 প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রি, আমরা জানি cos 120 ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ, আর cos 40 ডিগ্রির জায়গায় cos 40 ডিগ্রি থাকবে। এবার খেয়াল করো এই 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি যায়, তাহলে আমরা পাই cos 40 ডিগ্রি প্লাসে মাইনাসে হবে মাইনাস, এরপর হচ্ছে cos 40। তাহলে এবার কিন্তু cos 40 মাইনাস cos 40 এটা বিয়োগ করলে কাটাকাটি গিয়ে কিন্তু শুধু 0 থাকে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 4 নম্বর এমসিকিউটি এসেছে জটিল সংখ্যা থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে i মাইনাস 2i ইনভার্স 1 ডিভাইডেড বাই 1 মাইনাস i ইনভার্স 1 এর মডুলাস ও আর্গুমেন্ট কত। তো ফার্স্ট অফ অল এই জটিল সংখ্যাটাকে আমাদেরকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। জটিল সংখ্যার আদর্শ আকার হচ্ছে a প্লাস ib এটা। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু রয়েছে i ইনভার্স 1। তো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে যে i ইনভার্স 1 এর মানটা কত আসে। i ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি 1/i। এরপর যদি আমরা উপরে আর নিচে i দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো i, আর নিচে হবে i ইন্টু i অর্থাৎ i স্কোয়ার। আচ্ছা, এবার আমরা জানি i স্কোয়ারের মান হচ্ছে -1। আমরা যদি iকে -1 দিয়ে ভাগ করি তাহলে পাবো -i। তাহলে এখন থেকে আমরা এটা মনে রাখবো যে i ইনভার্স 1 এর মান হচ্ছে -i। তো ফার্স্টে আমরা i ইনভার্সের মানটা -i বসিয়ে দিব। তাহলে আমরা পাবো i -2 ইন্টু i ইনভার্সের জায়গাতে বসাবো -i, তাহলে একবারে মাইনাসে মাইনাসে প্লাস i লিখে দিলাম। একইভাবে এখানে 1 মাইনাস i ইনভার্সের জায়গাতে বসাবো -i, তাহলেও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস i হবে। তাহলে উপরে আমরা যোগ করলে পাবো 3i আর নিচে পাচ্ছি 1 প্লাস i। এবার এই রাশিটাকে a প্লাস ib আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে হরে রয়েছে 1 প্লাস i, হরের অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস i। তো এর জন্য আমরা 1 মাইনাস i দিয়ে উপরে এবং নিচে গুণ করব। তাহলে এখানেও গুণ করতেছি 1 মাইনাস i, এখানেও গুণ করতেছি 1 মাইনাস i। তাহলে আমরা উপরে পাবো 3i ইন্টু 1 অর্থাৎ 3i। এরপর 3i ইন্টু i এটা করলে আমরা পাবো 3i স্কোয়ার। আর নিচে খেয়াল করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা হয়, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর উপরে হচ্ছে আমাদের 3i মাইনাস 3 ইন্টু, দেখো আবারও রয়েছে i স্কোয়ার। তো i স্কোয়ারের মান কিন্তু আমরা জানি -1, তো -1 দ্বারা এখানে গুণ করতে হবে, তাহলে সিম্পলি এখানে +3 হয়ে যাবে।
আর নিচে হচ্ছে আমাদের 1 স্কোয়ার করলে আমরা পাবো 1, এরপর মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো মাইনাসে মাইনাসে +1। আচ্ছা, এবার তাহলে আমরা 3টাকে আগে লিখতে পারি, 3 + 3i ডিভাইডেড বাই হচ্ছে 1 + 1 অর্থাৎ 2। এবার আমরা জাস্ট এটাকে সেপারেট করে দিব, তাহলে হবে 3/2 + 3/2 ইন্টু আই। এরই মাধ্যমে কিন্তু আমাদের জটিল সংখ্যাটাকে আদর্শ আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তো আমরা জানি কোনো একটা জটিল সংখ্যা যদি হয় x + iy, তাহলে এর মডুলাস অর্থাৎ আর বের করার সূত্র হচ্ছে √x² + y²। এবং আর্গুমেন্ট অর্থাৎ থিটা বের করার কিন্তু 4টা চতুর্ভাগের জন্য 4টা সূত্র রয়েছে। এখানে আমরা বুঝতে পারতেছি x এর মানও পজিটিভ, x মানে কিন্তু বাস্তব অংশ আর y মানে হচ্ছে কাল্পনিক অংশ। তো দেখতে পাচ্ছ এখানে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর প্রথম চতুর্ভাগের বেলাতে আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x। তো আমরা এখন সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিব। তাহলে আমাদের r = আসতেছে x এর জায়গাতে বসাবো 3/2, y এর জায়গাতেও বসাবো 3/2। এখানে স্কোয়ার রয়েছে, তো আমরা একবার স্কোয়ার করে দিচ্ছি। 3/2কে স্কোয়ার করলে হবে 9/4 প্লাস আবারও 3/2 স্কোয়ার অর্থাৎ 9/4। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে লসাগু হবে 4, উপরে হবে 9 + 9 অর্থাৎ 18, আর এখানে কিন্তু একটা রুট থাকবে। এবার আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটলে উপরে থাকে 9 এবং নিচে হয় 2। তো বুঝতে পারতেছো 9কে রুট করলে হবে 3 আর 2কে রুট করলে এখানে √2 থেকে যাবে। তো মডুলাসের মানটা হচ্ছে 3/√2। এবার আমরা থিটা এর মানটা বের করব। তাহলে থিটা = হচ্ছে tan ইনভার্স y/x। তো y এর মানটা হচ্ছে 3/2, x এর মানটাও হচ্ছে 3/2। তাহলে উপরেও 3/2, নিচেও 3/2। তো বুঝতেই পারতেছো এই দুইটা কাটাকাটি গেলে শুধুমাত্র 1 থাকে। আর tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি অর্থাৎ π/4। তাহলে আমরা থিটা এর মানটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, আর মডুলাস আর এর মানটা পেয়ে গেলাম 3/√2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/√2, π/4। আমাদের উত্তর হচ্ছে 3/√2, π/4। এই উত্তরটা কিন্তু প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। 5 নম্বর এমসিকিউতে এসেছে বহুপদী থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/1 + i হলে সমীকরণটি কোনটি হবে। তো একটি মূল যদি 1/1 + i হয়, আরেকটি মূল কিন্তু 1/1 - i হবে না। ফার্স্ট অফ অল এটাকে আদর্শ আকারে নিতে হবে, অর্থাৎ a + ib এই ফর্মেটে নিতে হবে, যেটা আমরা আগের অঙ্কে করেছিলাম। তো এখানে আমাদের রয়েছে 1 + i। তো এই ফর্মেটে নেওয়ার জন্য হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তো এখানে হর হচ্ছে 1 + i, তাহলে এইটার অনুবন্ধী হলো 1 - i। অনুবন্ধী মানে হচ্ছে জাস্ট i এর চিহ্নটা চেঞ্জ করা। আচ্ছা, তাহলে 1 - i দ্বারা আমরা নিচেও গুণ করব, উপরেও গুণ করব। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, অর্থাৎ নিচে যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে সূত্র হয় a + b ইন্টু a - b। এর সূত্র হচ্ছে a² - b²। এরপর 1 - i, নিচে 1কে স্কোয়ার করলে 1ই থাকে, মাইনাস আইকে স্কোয়ার করা হলে আমরা পাবো -1 অর্থাৎ মাইনাসে মাইনাসে +1 হবে। তাহলে 1 - i ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটি মূল। প্রশ্নে কিন্তু এটাই বলা ছিল যে দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে এইটা, অর্থাৎ এটা। তো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণের একটা মূল, আমরা বলতে পারি এটা হচ্ছে x এর মান। আমরা এখানে বলতে পারি যে x = 1 - i ডিভাইডেড বাই 2। মূল বলতে কিন্তু x এর মানই বোঝায়। আচ্ছা, এবার এপাশে 2 ভাগাকারে রয়েছে, এপাশে নিলে হবে গুণ 2x। আমরা এখানে শুধুমাত্র আইকে রাখবো, বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দিব। তো ফার্স্টে 2কে পাঠালাম, তারপর এখানে রয়েছে +1, এই পাশে গেলে হবে -1। তাহলে এই পাশে থাকবে শুধুমাত্র i। এবার যদি আমরা দুই পাশে হোল স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। তো দুই পাশে হোল স্কোয়ার করলে এইখানে আমাদের a - b হোল স্কোয়ারের সূত্র হয়। সূত্রটা হচ্ছে a² - 2ab। তাহলে পাবো 4x + b² অর্থাৎ 1 = মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, কিন্তু
আইকে স্কোয়ার করলে আবার -1 হবে। আচ্ছা, এরপর 4x² - 4x, -1কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে +1, আর আগের থেকে একটা +1 ছিল, তাহলে 1 + 1 করলে আমরা পাবো 2। আমাদের অঙ্কটা প্রায় শেষ। এখন জাস্ট যেহেতু সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, তো আমরা সবাইকে 2 দিয়ে ভাগ করে দিব। সবাইকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2x² - 2x + 1 = 0। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আচ্ছা, তো এই সমীকরণটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। 6 নম্বর এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট x(e⁻x² dx) এর মান কত, এবং আমাদের লিমিট দেওয়া রয়েছে 0 থেকে 1। তো খেয়াল করো, এখানে আমাদের যে এর পাওয়ারটা রয়েছে x², এটাকে চাইলে কিন্তু আমরা z ধরতে পারি। তো আমরা যদি এখানে x²কে z ধরে নেই, তাহলে x² = z। এবার আমরা দুই পাশে ddx করব। x² কে ddx করলে হবে 2x, এবং z কে ddx করলে হবে dz/dx। তারপর এপাশে dx ভাগ আকারে রয়েছে, এপাশে গেলে গুণ হবে, অর্থাৎ 2x dx = dz। আর খেয়াল করো, আমাদের কিন্তু প্রশ্নে x dx রয়েছে, তো আমরা এখান থেকে শুধুমাত্র x dx বের করব। তো x dx = বলা যায় dz/2, অর্থাৎ হাফ dz। তাহলে এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। x dx এর জায়গায় আমরা লিখতে পারি হাফ dz, এবং e⁻x²। তো এর যে পাওয়ারটা রয়েছে সেটাকেই কিন্তু আমরা z ধরেছিলাম, তো x² এর জায়গায় আমরা লিখতে পারি z। আচ্ছা, যেহেতু আমরা চলকগুলো চেঞ্জ করেছি, আমাদেরকে কিন্তু লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো লিমিটটা আমরা প্রথম লাইন থেকেই চেঞ্জ করতে পারি। আমি এখানে বক্স করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের x, এখানে z। তো যখন চলক x ছিল তখন আমাদের লিমিটগুলো ছিল 1 এবং 0। তো x এর মান যদি নাকি 1 হয়, 1টা আমরা এখানে বসাবো, তাহলে 1কে স্কোয়ার করলে z এর মানটাও কিন্তু 1ই আসে। একইভাবে x এর মান যদি 0 হয়, 0 এখানে বসালে 0কে স্কোয়ার করলে 0ই হয়, তো এক্ষেত্রেও z এর মানটা আমরা 0ই পাচ্ছি। তার মানে লিমিটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, লিমিট যা আছে তাই বসে যাবে। আচ্ছা, এবার e⁻z, এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু e⁻z-ই হয়, আর শুরুতে হাফ থাকবে, এবং লিমিটটা আমরা এখানে লিখে দিব 1, আর নিচে হচ্ছে লোয়ার লিমিট, সেটা হচ্ছে 0। তো এবার জাস্ট আমরা লিমিটগুলো বসিয়ে দিব। z এর জায়গায় একবার 1 বসাবো, মাইনাস z এর জায়গায় একবার 0 বসাবো, তাহলে হাফ e⁻1। তো e⁻1 করলে কিন্তু e থাকে, মাইনাস e⁻0। যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে সেটা কিন্তু 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের যোগজের মান। এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। 7 নাম্বার এমসিকিউটি এসেছে অন্তরীকরণের লিমিট থেকে। তো এমসিকিউটা করতে কিন্তু আমাদের ত্রিকোণমিতির সূত্র লাগবে কয়েকটা। ফার্স্টে দেখতে পাচ্ছ যে এখানে উপরে এবং নিচে cos c - cos d এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো cos c - cos d এর সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি। cos c - cos d এর সূত্র হচ্ছে 2 sin c + d/2 ইন্টু হচ্ছে sin d - c /2, অর্থাৎ বিয়োগ করার ক্ষেত্রে পরেরটাকে আমাদের আগে লিখতে হবে। আচ্ছা, তো এই সূত্রটা আমরা এখন সরাসরি উপরে অ্যাপ্লাই করে দিব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের প্রথমটা হচ্ছে c, পরেরটা হচ্ছে d। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাই 2 sin c + d/2, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 7x এবং 9x যোগ করলে আমরা পাবো 16x, এবং 16xকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8x। তারপর ইন্টু সাইন ডি মাইনাস সি, অর্থাৎ 9x - 7x। তো বিয়োগ করলে আমরা পাবো 2x, 2xকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো x। একইভাবে আমরা নিচেও এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে cos c হচ্ছে আমাদের 3x, আর d হচ্ছে 5x। তাহলে 2 sin c + d, 5 আর 3 যোগ করলে 8, 8x/2। তো 8xকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4x। তারপর হচ্ছে সাইন ডি মাইনাস সি, অর্থাৎ 5x - 3x অর্থাৎ 2x। 2xকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব শুধু x। তো দেখতেই পাচ্ছ এখানে সাইন এক্স উপরে আর নিচে কাটা যায়,
আর এখানে 2 কাটাকাটি যায়। আমরা কিন্তু লিমিটটা এখনও বসাইতে পারবো না, কারণ এখনও বসাইলে 0/0 আসে। তো এটাকে আরও ভাঙানো লাগবে। খেয়াল করো, এখানে রয়েছে sin 8x আর এখানে রয়েছে sin 4x। তো আমরা এবার উপরে sin 2 থিটা এর সূত্রটা অ্যাপ্লাই করব। sin 2 থিটা এর সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি এখানে, যে sin 2 থিটা এর সূত্র হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা। এটা হচ্ছে আমাদের sin 2 থিটা এর সূত্র। তাহলে লিমিট x টেন্স টু 0, এখানে sin 8x এটাকে কিন্তু আমরা চাইলে বলতে পারি যে sin 2 ইন্টু 4x, অর্থাৎ sin 2 থিটা বানাতে পারি। তাহলে সূত্র বসালে হয় 2 sin থিটা, থিটা মানে হচ্ছে 4x, তাহলে 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা, আর নিচে আমাদের ছিল sin 4x। তো দেখো এই সূত্র করার ফলে কিন্তু sin 4xটা কাটাকাটি যাচ্ছে। এবার আমরা খুব সহজে লিমিটটা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে 2 থাকবে, আর x এর জায়গাতে যদি 0 বসিয়ে দেই তাহলে cos 4 ইন্টু 0, তাহলে আসে cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 অর্থাৎ 2। তাহলে ফাইনালি আমরা লিমিটটার মান পেয়ে গেলাম 2। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। 8 নম্বর এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 16x প্লাস 18y মাইনাস 29 এই অধিবৃত্তটির অসীম তদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে। তো এখানে মনে রাখবে অসীম তটদ্বয়ের যে ছেদবিন্দু রয়েছে, অসীম তটদ্বয়ের ছেদবিন্দু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অধিবৃত্তের কেন্দ্র। অসীম তটদ্বয়ের ছেদবিন্দু এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি অধিবৃত্তের কেন্দ্র বের করতে বলেছে। আমরা জানি অধিবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x মাইনাস h হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y মাইনাস k হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, যেখানে h, k হলো অধিবৃত্তের কেন্দ্র। h, k এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের কেন্দ্র। তার মানে এই সমীকরণটাকে আদর্শ ইকুয়েশনে অর্থাৎ এই ফর্মেটে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো এই ফর্মেটে প্রকাশ করার জন্য আমরা x এবং y-কে আলাদা করব। তাহলে লিখতেছি যে 4x স্কোয়ার মাইনাস 16x, এরপর মাইনাস 9y স্কোয়ার প্লাস 18y। আচ্ছা, x এবং y আলাদা করে ফেললাম। এরপরে ধ্রুবক পার্টটাকে আমরা চাইলে সমান চিহ্নের অপর পাশে নিতে পারি, অর্থাৎ মাইনাস 29 এ পাশে আসলে হবে প্লাস 29। এবার আমরা x এবং y এর মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তবে প্রথমে যদি দেখি যে x স্কোয়ার এবং y স্কোয়ারে কোনো সহগ রয়েছে, তবে অবশ্যই সেই সহগগুলো কমন নিতে হবে। তো x স্কোয়ার সহগ থেকে আমরা 4 কমন নিব। 4 কমন নিলে হয় x স্কোয়ার মাইনাস 4x। একইভাবে এখান থেকে আমরা মাইনাস 9 কমন নিব, তাহলে হবে y স্কোয়ার মাইনাস 2y। যেহেতু মাইনাস কমন নিয়েছি এজন্য চিহ্ন চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আমরা সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে দেখো এখানে 4x মিলে যায় এবং আমরা কিন্তু অতিরিক্ত এখানে 2 স্কোয়ার নিয়ে এসেছি, যেটা একটু পরে ব্যালেন্স করব। আচ্ছা, একইভাবে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 29। তো খেয়াল করো, আমরা এখানে 2 স্কোয়ার 4 এবং এর সাথে কিন্তু 4 গুণ আকারে রয়েছে, তাহলে আমরা মোট 4 গুণ 4 অর্থাৎ 16 এক্সট্রা নিয়ে এসেছি। তো এখানে যেহেতু প্লাস 16 করেছি, আমাদেরকে এই পাশেও প্লাস 16 অ্যাড করতে হবে। আবার এইখানে আমরা 1 আর 9 গুণ করলে হয় 9, আর তার আগে কিন্তু মাইনাস রয়েছে, অর্থাৎ আমরা এখানে মাইনাস 9 অ্যাড করেছি। এর জন্য এই পাশেও মাইনাস 9 অ্যাড করতে হবে। এরপর এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 9, এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যোগ বিয়োগ করলে 29 থেকে 9 বিয়োগ করলে 20 আর 16 হচ্ছে 36। আচ্ছা, এবার যদি আমরা সবাইকে 36 দিয়ে ভাগ করে দিই, কারণ দেখো আদর্শ ইকুয়েশনে কিন্তু এখানে 1 ছিল, তো 1 বানাতে হলে অবশ্যই সবাইকে 36 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36 মাইনাস
9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু 1। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে নিচে 9 হবে আর এখানে 4 হবে। তো এটি হচ্ছে আমাদের অধিবৃত্তের আদর্শ ইকুয়েশন। আচ্ছা, এবার এর সাথে যদি আমরা এই সমীকরণটার কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছ এইচ এর জায়গাতে রয়েছে 2 এবং কে এর জায়গাতে রয়েছে 1। তাহলে আমাদের অধিবৃত্তের যে কেন্দ্রটাকে কিন্তু আমরা বলেছিলাম এইচ কমা কে, আর এইখানে এইচ কমা কে এর মান হচ্ছে 2,1। তাহলে বলতে পারি এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের কেন্দ্র এবং এটাই হচ্ছে আমাদের অসীম তদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ডি নাম্বারটা। 9 নম্বর এমসিকিউতে এসেছে অন্তরীকরণ থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল টু এক্স পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পাওয়ারে চলক রয়েছে, তো যখনই পাওয়ারে চলক থাকে তখন দুই পাশে লন নিয়ে আসতে হয়। তো আমরা যদি দুই পাশে লন নিয়ে আসি তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স পাওয়ার এক্স। এবার আমরা জানি লগ অথবা লনের ক্ষেত্রে যদি পাওয়ারে চলক থাকে বা পাওয়ারে যাই থাকুক না কেন সেটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু লন এক্স। এবার আমরা সিম্পলি দুই পাশে ডিডি এক্স করে ফেলবো, এখানে আর এখানে ডিডি এক্স করবো। তাহলে লন ওয়াইকে ডিডি এক্স করলে হবে 1/y ইন্টু, আমরা যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি এজন্য ওয়াইকে কিন্তু আরেকবার করা লাগবে ডিডি এক্স। আচ্ছা, এবার এখানে ডিডি এক্স করতে গেলে আমাদের দুইটা চলক রয়েছে, দুইটা রাশি রয়েছে, একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে লন এক্স। তাহলে এখানে আমাদেরকে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে, ডিডি এক্স অফ ইউভি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এই সূত্র হচ্ছে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, অর্থাৎ লন এক্সকে ডিডি এক্স করতে হবে, তো লন এক্সকে ডিডি এক্স করলে হবে 1/x। এরপর প্লাস একবার আমরা ইউকে রেখে ভিকে ডিডি এক্স করেছি, এবার ভিকে রেখে ইউকে ডিডি এক্স করবো। তো লন এক্সকে রাখলাম, এবার এক্সকে ডিডি এক্স করলে কিন্তু 1 চলে আসে। তাহলে এখানে এক্স এবং এক্স কাটাকাটি গিয়ে থাকে 1 প্লাস লন এক্স। আচ্ছা, আর এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে 1 ডিভাইডেড বাই ওয়াই এর মানটা হচ্ছে এক্স পাওয়ার এক্স। একইভাবে আমরা এখানেও ওয়াই এর মানটা বসিয়ে দিব, সেটা হচ্ছে এক্স পাওয়ার এক্স। তাহলে ডিডি এক্স অফ, আমরা চাইলে এখানে মান না বসালেও পারি, প্রশ্নে যেহেতু ডি ওয়াই বাই ডি এক্স বলেছে এখানে আমরা চাইলে ওয়াই রেখে দিলেও পারি। তাহলে ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, এখানে এক্স পাওয়ার এক্স ভাগ আকারে রয়েছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে এক্স পাওয়ার এক্স, আর এখানে ব্র্যাকেটের ভিতরে থাকবে 1 প্লাস লন এক্স। তো এটি হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান। তো দেখতেই পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 10 নম্বর এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট 1/√4 - 9x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 সাইন ইনভার্স এ এক্স প্লাস সি হলে এর মানটা কত। তো আমরা ফার্স্টেই এটাকে ইন্টিগ্রেট করব, করার পরে উত্তর যা আসে তার সাথে এটার কম্পেয়ার করব, তাহলে কিন্তু এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই √4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর এখানে থাকবে dx। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু আমাদের সূত্র হয় 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এর সূত্র ছিল 1/a। আচ্ছা, তাহলে এখানে লিখে দিচ্ছি 1/2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে আমাদের 3x ডিভাইডেড বাই এ হচ্ছে আমাদের 2, তাহলে 1/a সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। কিন্তু খেয়াল করো এখানে আমাদের এক্সের সহগ রয়েছে 3, তো যদি এক্সের সহগ থাকে তাহলে অবশ্যই সেই সহগ দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে 1/a হবে না, শুধুমাত্র সাইন ইনভার্স এক্স বাই এ হবে। আর এখানে যেহেতু এক্সের সহগ রয়েছে 3, তো অবশ্যই 3 দিয়ে ভাগ করতে হবে, তো 3 দিয়ে ভাগ না করে আমরা লিখতে পারি 1/3। আচ্ছা, এবার এটার সাথে আমরা যদি এটা কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছ এক্সের সহগটা হচ্ছে এ এবং এখানে এক্সের সহগ হচ্ছে 3/2, তাহলে আমরা বলতে পারি যে এর মানটা হচ্ছে 3/2। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 11 নম্বর প্রশ্নটা গতিবিদ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে বস্তুটির ভ্রমণকাল কত।
তো ভ্রমণকাল টি বের করার সরাসরি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 2u sin আলফা ডিভাইডেড বাই জি, যেখানে ইউ মানে হচ্ছে যত বেগে নিক্ষেপ করা হবে সেইটা, এবং আলফা মানে হচ্ছে অনুভূমিকের সাথে যত অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হবে সেই অ্যাঙ্গেলটা। আচ্ছা, তাহলে 2 ইন্টু আদিবেগের মান দেওয়া রয়েছে 15 মিটার পার সেকেন্ড ইন্টু সাইন আলফা। তো আলফার মান প্রশ্নে দেওয়া রয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30। আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। আচ্ছা, এবং জি এর মানটা হচ্ছে 9.8। তো বুঝতেই পারতেছো এখানে 2 এবং হাফ কাটাকাটি যায়, তাহলে উপরে হবে 15 আর নিচে হচ্ছে 9.8। তো এখানে ভাগ করার জন্য আমরা চাইলে কিন্তু 9.8কে 10 ধরে নিতে পারি। তাহলে 15 ভাগ 10 করলে আমরা পেয়ে যাব 1.5। তাহলে ভাগফলটা নিশ্চয়ই 1.5-এর কাছাকাছি কোনো একটা মান আসবে। এবং খেয়াল করো, নিচের সংখ্যাটা কিন্তু 10-এর চাইতে ছোট। নিচের সংখ্যাটা যেহেতু 10-এর চাইতে ছোট, 9.8 যেহেতু 10-এর চাইতে ছোট, সেহেতু ভাগফলটা কিন্তু 1.5-এর চাইতে সামান্য বড় আসবে। আর 1.5-এর কাছাকাছি এবং সামান্য বড় সংখ্যাটা কিন্তু 1.53। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা। 12 নম্বর এমসিকিউতে এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 3 ইকুয়াল 0 এই সমীকরণটির একটি মূল দেওয়া আছে 2 + 3i। তাহলে অপর মূল দুটি কোনগুলো হবে? আমরা জানি জটিল মূলের ক্ষেত্রে একটা মূল যদি হয় 2 + 3i, আরেকটা মূল হবে তার অনুবন্ধী অর্থাৎ 2 - 3i। তাহলে একটা মূল দেওয়া রয়েছে 2 + 3i, আরেকটা হবে 2 - 3i, এবং তৃতীয় মূলটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। আচ্ছা, এবার ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি তিনটা মূলের যোগফল। তিনটা মূলকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো -b/a, যেখানে a মানে হচ্ছে x³ এর সহগ অর্থাৎ 1, এবং b মানে হচ্ছে x² এর সহগ অর্থাৎ -5। তো এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। তাহলে b এর মানটা হচ্ছে -5 এবং এর মানটা হচ্ছে 1। তো দেখতেই পাচ্ছ মাইনাসে মাইনাস হবে প্লাস, আর এখানে থাকবে 5। এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে প্লাসের 3i মাইনাসের 3i কাটাকাটি যায়, থাকে 2 + 2 অর্থাৎ 4 প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে 5। এরপর +4কে এই পাশে পাঠালে হবে -4 অর্থাৎ 5 - 4 ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা তৃতীয় মূলটা পেয়ে গেলাম 1, আর দ্বিতীয় মূলটা আমাদের ছিল 2 - 3i। তৃতীয় মূলটা হচ্ছে 1 আর দ্বিতীয় মূলটা আমরা পেয়েছিলাম 2 - 3i, আর প্রথম মূলটা আমাদের দেওয়াই ছিল 2 + 3i। তাহলে এই দুটো হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এই উত্তরটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে দুটি বল পরস্পর এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি হয় √13 নিউটন। আমরা জানি দুটি বল যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়ারত থাকে তখন তাদের লব্ধি বের করার সূত্র হচ্ছে √p² + q², এবং এর মানে দেওয়া রয়েছে প্রশ্নে √13 নিউটন। তাহলে এখান থেকে দুই পাশ থেকে যদি আমরা রুট বাদ দিয়ে দেই তাহলে বলা যায় p² + q² = 13। এরপর দেওয়া রয়েছে আবার তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে। তো এবার যেহেতু অ্যাঙ্গেল দেওয়া রয়েছে তাহলে লব্ধির মেইন যে সূত্র সেটা লিখতে হবে, সেটা হচ্ছে p² + q² + 2pq × cos আলফা। তো এখানে আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এখানে বসবে cos 120 ডিগ্রি। তো আমরা একবারে cos 120 ডিগ্রি এর মানটা বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে -12। তাহলে এবার এই 2 এবং এই 2 কাটাকাটি যায়, তাহলে আমরা পাই √p² + q², আর দেখতে পাচ্ছ প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে এবং এখানে থাকে pq। তো 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে লব্ধির সূত্র হচ্ছে এইটা, এবং এর মানে প্রশ্নে দেওয়া রয়েছে √7 নিউটন। যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে তাহলে তাদের লব্ধির মানটা দেওয়া রয়েছে √7 নিউটন। তাহলে এটা সমান √7। আচ্ছা, এবার যদি আমরা দুই পাশ থেকে রুট বাদ দিয়ে দিই তাহলে p² + q² - pq থাকবে, এবং একই সাথে আমরা কিন্তু চাইলে দেখো p² + q² এর মান একটু আগে যেটা পেয়েছিলাম সেটা কিন্তু এখানে বসানো যায়। তাহলে আমরা পাই
13 মাইনাস পি কিউ, আর দুই পাশ থেকে রুট বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 7। এরপর 13 প্লাস 7 এই পাশে গেলে হবে -7 মাইনাস পি কিউ, এ পাশে গেলে হবে প্লাস পি কিউ। তাহলে আমরা পি কিউ এর মানটা পেয়ে গেলাম 13 মাইনাস 7 অর্থাৎ 6। আচ্ছা, আমরা এই দুটো মান প্রশ্ন থেকে পেলাম। এবার আমাদেরকে বের করতে বলেছিল যে বলদ্বয়ের সমষ্টি কত, অর্থাৎ পি প্লাস কিউ এর মান আমাদেরকে বের করতে বলেছে। দেখো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেই সূত্রটা কিন্তু আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, অর্থাৎ স্কোয়ারগুলোকে একসাথে লিখি, তাহলে লাইনটা দাঁড়ায় এরকম। এবার কিন্তু আমরা এখানে মানগুলো বসিয়ে দিতে পারি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান হচ্ছে আমাদের 13, তাহলে এখানে বসিয়ে দিলাম 13 প্লাস 2 ইন্টু পি কিউ এর মান হচ্ছে 6, তাহলে 13 প্লাস 6 দুগুণে হয় 12, 13 আর 12 যোগ করলে আমরা পেয়ে গেলাম 25। তো এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান। এবার যদি আমরা পি প্লাস কিউ এর মান পেতে চাই, তাহলে স্কোয়ার এই পাশে গেলে হবে রুট 25, তাহলে 25কে রুট করলে আমরা পাবো 5। তো এটি হচ্ছে বলদ্বয়ের সমষ্টির মান। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ বলতে পারি আমাদের সঠিক উত্তর হলো সি। 14 নম্বর এমসিকিউতে এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে x²/36 প্লাস y²/25 ইকুয়াল টু 1 এই উপবৃত্তের স্পর্শক y সমান 2x প্লাস c হলে c এর মান কত। আচ্ছা, আমরা জানি উপবৃত্তের যে আদর্শ ইকুয়েশন সেটা হচ্ছে x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1। এবার এই উপবৃত্তকে যদি y ইকুয়াল টু mx প্লাস c এই রেখাটা স্পর্শ করে, তাহলে এর শর্ত হচ্ছে c² সমান সমান b² প্লাস a² ইন্টু m²। এবার এই শর্ত থেকে কিন্তু আমরা প্রশ্নের সি এর মানটা বের করতে পারি। আচ্ছা, আর এখানে বুঝতেই পারতেছো যে আমাদের a² এর মান হচ্ছে 36 এবং b² এর মান হচ্ছে 25। এরপর আমাদের যে m এর মান সেটা হচ্ছে রেখার সমীকরণে x এর সহগ, যেটা হচ্ছে 2। তো এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। b² হচ্ছে 25 প্লাস a² হচ্ছে 36 ইন্টু m এর মানটা হচ্ছে 2, তাহলে m² হবে 2² অর্থাৎ 4। এবার আমরা যদি 36 এবং 4 গুণ করি, তাহলে 4 6 24 4 হাতে আছে 2, 12 আর 2 14, তাহলে 144 যোগ 25। এবার এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 169। এটা হচ্ছে c² এর মান, তাহলে c এর মানটা হচ্ছে রুট 169। এটাকে রুট করলে আমরা পেয়ে যাব 13 একক। আর যেহেতু আমরা এখানে রুট করতেছি, এজন্য কিন্তু শুরুতে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে +-13, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 15 নম্বর এমসিকিউতে এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে x² প্লাস y² এর মান কত। তো ফার্স্টে আমরা যে কাজ করবো, এখানে যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা এই পাশে নিয়ে যাব। ধরতেছি যে আমরা cos ইনভার্স এক্সটাকে এই পাশে পাঠাবো, তাহলে লাইনটা হয় cos ইনভার্স y ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স x। এবার খেয়াল করো, আমরা কিন্তু এইটাকে বলতে পারি সাইন ইনভার্স x, কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এবার এখান থেকে যদি আমরা সাইন ইনভার্স বের করতে চাই, তাহলে প্লাস cos ইনভার্স x এ পাশে গেলে হবে মাইনাস π/2 মাইনাস cos ইনভার্স x। আমরা এখানে এই কাজটাই করেছি, π/2 মাইনাস cos ইনভার্স x এর জায়গায় সাইন ইনভার্স x লিখেছি, আর এখানে আমাদের রয়েছে cos ইনভার্স y। এরপর আমরা এখান থেকে হয় সাইন ইনভার্সকে কজে রূপান্তর করব, অথবা cos ইনভার্সকে সাইনে রূপান্তর করব। আচ্ছা, তো আমরা এখানে সাইন ইনভার্সকে cos ইনভার্সে রূপান্তর করব। এর জন্য আমাদের একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। তো বুঝতে পারতেছো, সাইনের বেলায় সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে
এক্সকে কিন্তু আমরা বলতে পারি x/1, অর্থাৎ লম্ব হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে 1। তাহলে ভূমি বের করার সূত্র হচ্ছে √, অতিভুজ স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ x²। আচ্ছা, এবার যেহেতু আমরা সাইন ইনভার্সকে কজ ইনভার্সে রূপান্তর করতেছি, তাহলে কজের সূত্র লিখতে হবে। আর কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে এইটা √1 মাইনাস x² বাই অতিভুজ হচ্ছে 1। তো নিচে আর 1 লিখতেছি না। এবার যদি আমরা দুই পাশ থেকে কজ ইনভার্স বাদ দিয়ে দিই, তাহলে y সমান আসে √1 মাইনাস x²। তারপরে এ পাশে রুট রয়েছে, এ পাশে আসলে হবে স্কোয়ার, তাহলে পাবো y² = 1 মাইনাস x²। এবার ফাইনালি যদি মাইনাস x²কে এই পাশে নিয়ে আসা হয়, তাহলে এটা প্লাস হয়ে যাবে x² প্লাস y², তাহলে এক পাশে শুধু 1 থাকবে। তো আমাদের কিন্তু প্রশ্নে x² প্লাস y² এর মানটাই জানতে চেয়েছিল, যে মানটা হচ্ছে 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। চলো এবার 16 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে সাইন 5 ডিগ্রি সমান পি হলে সাইন 10 ডিগ্রি এর মান কোনটি? তো সাইন 10 ডিগ্রি এটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন 2 × 5 ডিগ্রি, কারণ আমাদের 5 ডিগ্রি এর মানই দেওয়া আছে। তাহলে সাইন 10কে আমরা লিখতেছি 2 × 5 ডিগ্রি। এবার খেয়াল করো, আমরা কিন্তু এখানে সাইন 2 থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সাইন 2 থিটার সূত্র ছিল 2 সাইন থিটা কস থিটা। তো এখানে থিটার জায়গায় 5 ডিগ্রি রয়েছে, তো আমরা এখানে 5 ডিগ্রি লিখে দিব। 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা। আচ্ছা, এবার সাইনের মান আমাদের দেওয়া রয়েছে পি, কিন্তু কজের মান কিন্তু দেওয়া নেই। তো আমরা কজের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কস থিটার জায়গায় আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটার জায়গায় আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা খুব সহজে মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে 2 × সাইন 5 ডিগ্রি এর মান হচ্ছে পি। তারপর রুটের ভিতরে 1 মাইনাস আবারও কিন্তু সাইন 5 ডিগ্রি রয়েছে, তাহলে এখানেও বসবে পি এবং এখানে একটা স্কোয়ার রয়েছে, এই জন্য p² দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু খেয়াল করলে দেখতে পাবে এই উত্তরটা কিন্তু অপশনে কোথাও নেই। তাহলে এই এমসিকিউটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছ। 17 নম্বর এমসিকিউটা এসেছে ম্যাট্রিক্স থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? আমরা জানি একটি ম্যাট্রিক্স যদি নাকি হয় এ এবং একে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করার ফলে যদি পুনরায় এর মানগুলোই ফিরে পাই, তখন এ ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তো উত্তরটা বের করার জন্য আমাদের প্রত্যেকটা অপশনকে স্কোয়ার করে এরপরে বের করতে হবে। এতে কিন্তু অনেক সময় যাবে, এজন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে একটি ম্যাট্রিক্স হচ্ছে এ বি সি ডি। তাহলে এই ম্যাট্রিক্সটি সমঘাতী তখনই হবে যখন এ প্লাস ডি এর মানটা 1 হয়। এ আর ডি এর যোগফল যদি 1 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ম্যাট্রিক্সটা সমঘাতী ম্যাট্রিক্স। এবার যদি আমরা খেয়াল করি, এ হচ্ছে আমাদের প্রথম ভুক্তি এবং ডি হচ্ছে আমাদের সর্বশেষ ভুক্তি। আচ্ছা, তো যদি এই দুইটার যোগফল 1 আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্সটা সমঘাতী। তো খেয়াল করো, এইটা এবং এইটার যোগফল কিন্তু -3 হয়, 1 হয় না, তো এটা বাদ। এরপর এখানে 2 আর -1 যোগ করলে কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা বাকিগুলো চেক করে দেখি। এই দুটো যোগ করলে কিন্তু 3 হয়, তো এটা হবে না। একইভাবে এই দুটো যোগ করলে হয় -3, তো এটাও হবে না। একমাত্র বি নাম্বারটাই হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তো এই শর্টকাটটা কীভাবে এসেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ধরেছি এ = ABCD, তাহলে এবার আমরা এখান থেকে a² বের করব। a² বের করার নিয়ম ছিল a × a। আচ্ছা, তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, ABCD ইন্টু হচ্ছে ABCD। আচ্ছা, এবার আমরা নর্মালি জাস্ট গুণ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের বেলায় সারি বরাবর সামনে যেতে হয় এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের বেলায় কলাম বরাবর নিচে নামতে হয়। তাহলে a × a এটা হবে a², তারপর b × c এটা হবে প্লাস bc। এবার আমরা সামনের দিকে যাব, তাহলে a × b এটা করলে আসবে ab প্লাস b × d অর্থাৎ bd।
প্রথম সারি দিয়ে গুণ করা শেষ, এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। তাহলে এ ইন্টু সি করলে আমরা পাবো এসি প্লাস ডি ইন্টু সি করলে আমরা পাবো সিডি। এরপর এখানে বি ইন্টু সি করলে আমরা পাবো বিসি প্লাস ডি ইন্টু ডি করলে আমরা পাবো ডি স্কোয়ার। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার সমঘাতী হওয়ার জন্য আমরা বলেছিলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু এ হতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান এবং এই মানটা এ এর সমান হতে হবে। এর মান ছিল এ, বি, সি, ডি। আমরা জানি দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান হলে তাদের প্রত্যেকটা ভুক্তিই কিন্তু সমান হয়। এবার আমরা যদি এখানের ভুক্তি আর এখানের ভুক্তি খেয়াল করি অথবা তৃতীয় ভুক্তিগুলো খেয়াল করি, তাহলে এই দুটো কিন্তু সমান হতে হবে। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, আমরা এটা নিচ্ছি। তো আমরা বলতে পারি যে এ বি প্লাস বিডি সমান সমান হবে বি, কারণ ম্যাট্রিক্সটা সমঘাতী। এই জন্য অবশ্যই যেহেতু দুটা ম্যাট্রিক্স সমান, প্রত্যেকটা ভুক্তি পরস্পর সমান হবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা যদি বি কমন নেই তাহলে এ প্লাস ডি ইকুয়াল টু বি। এবার দুই পাশ থেকে বি বাদ দিয়ে দিলে আমরা পাবো, অর্থাৎ দুই পাশে বি দিয়ে ভাগ করলে আমরা পাবো এ প্লাস ডি ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা শর্টকাটটা পাই যে যদি কোনো ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি আর শেষ ভুক্তি এই দুটো ভুক্তি যদি যোগ করলে 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর ছিল বি নাম্বারটা। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। চলো এবার 18 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই সরলরেখাটি এই বক্ররেখার যে বিন্দুতে মিলিত হয় বক্ররেখার সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তো স্পর্শকের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে আমাদের ঢালের মানটা লাগে। তো ঢালের মানটা কিন্তু আমরা এই বক্ররেখার থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করলেই পেয়ে যাব। আর আমাদের কিন্তু একটা বিন্দু জানা লাগবে, যে বলেছে এই রেখাটি এই বক্ররেখার যে বিন্দুতে মিলিত হয়। তো আমাদের এই বিন্দুটা সবার আগে বের করতে হবে। তো এটা হচ্ছে দুইটা রেখার সমীকরণের ছেদবিন্দু। এই রেখাটি এই বক্ররেখাকে যেই বিন্দুতে ছেদ করে আমাদের ফার্স্ট অফ অল সেই বিন্দুটাই বের করতে হবে। তো প্রশ্ন বলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ আমরা কিন্তু চাইলেই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিতে পারি। এই সমীকরণে আমরা ওয়াই এর জায়গায় এক্স বসাচ্ছি, তাহলে পাবো এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 মাইনাস 4x। এবার যদি আমরা এই দুটো গুণ করে দিই তাহলে পাবো এক্স কিউব ইকুয়াল টু 16 মাইনাস 4x। এবার আমরা যদি খেয়াল করি এখান থেকে এক্সের 3টা মান আসবে, এবার আমাদের 3টা মান বের করার দরকার নেই। আমরা যদি এখানে এক্সের মান যদি 2 ধরি তাহলে দেখো দুই পক্ষ কিন্তু সিদ্ধ হয়। আমরা যদি এখানে 2 বসাই তাহলে 2কে কিউব করলে 8 আসে। একইভাবে এইখানে 2 বসালে 16 মাইনাস 4 দুগুণে 8, তাহলে এই পাশেও 8 আসতেছে, এই পাশেও 8 আসতেছে। তার মানে কিন্তু এক্স ইকুয়াল টু 2, 2 হচ্ছে এক্সের একটি মান। আচ্ছা, তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম 2। আর এখানে যদি বলা ছিল এক্স আর ওয়াই সমান হবে, তাহলে বলতে পারি যে ওয়াই এর মানটাও হবে 2। তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে 2,2। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা। তো আমাদের যে বক্ররেখার সমীকরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে গুণ করলে হবে 16 মাইনাস 4x। এবার আমরা দুই পাশে ডিডিএক্স করে দিব। তো এইখানে ডিডিএক্স করতে গেলে ইউভি অ্যাপ্লাই করতে হবে। তো ডিডিএক্স অফ ইউভি এর সূত্র একদম সিম্পল। ফার্স্টে আমরা এক্সকে রেখে ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করব, তাহলে পাবো 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এবার ভিকে রেখে ইউকে ডিডিএক্স করব, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু এক্সকে ডিডিএক্স করব। আমরা জানি এক্সকে ডিডিএক্স করলে 1 আসে। আচ্ছা, এরপর এ পাশে রয়েছে 16 হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবককে ডিডিএক্স করলে কিন্তু 0 আসে। মাইনাস 4xকে ডিডিএক্স করলে আমরা পেয়ে যাব 4। এবার এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আগে থেকে এখানে ছিল -4 আর এই পাশে ছিল প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি এই পাশে পাঠানো হয় তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। এবং খেয়াল করো ডিওয়াই বাই ডিএক্সের সাথে 2xy এটা কিন্তু গুণ আকারে ছিল, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে, অর্থাৎ 2xy হবে। আচ্ছা, তো এবার ঢালের মানটা বের করার জন্য আমরা এখানে যে বিন্দু পেয়েছিলাম 2,2 সেই বিন্দুটা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এক্সের জায়গাতে 2 লিখব এবং ওয়াই এর জায়গাতেও 2 বসাবো।
তাহলে হবে -4 মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার অর্থাৎ 4। নিচে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, কারণ এক্স এবং ওয়াই প্রত্যেকটার মানে কিন্তু 2 করে। আচ্ছা, তাহলে উপরে পাচ্ছি -8 আর নিচে পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের যে ঢালের মানটা অর্থাৎ স্পর্শকের ঢাল dy/dx হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, এই মানটা আমরা পেয়ে গেলাম 1। আমাদেরকে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছিল, তো আমরা জানি যে ঢাল এবং একটা বিন্দু জানা থাকলে রেখার সমীকরণ হচ্ছে এইটা, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু m অর্থাৎ ঢাল। আমাদের যেহেতু 2,2 বিন্দুতে স্পর্শক বের করতে বলেছে, তাহলে x1 এবং y1 এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব আর m এর জায়গায় বসাবো 1। আচ্ছা, এখানে কিন্তু -1 থাকে, অ্যাকচুয়ালি এখানে -1 হবে এটা। আচ্ছা, তাহলে এবার মানগুলো বসিয়ে দিচ্ছি। y মাইনাস y1 সেটা হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে -1। এবার আমরা সিম্পলি আর গুণন করব, তো আর গুণন করলে আসবে y মাইনাস 2 ইকুয়াল টু -1 এর সাথে এটা গুণ করব, তাহলে পাবো -x মাইনাসে মাইনাসে +2। আচ্ছা, আমাদের অঙ্কটা প্রায় শেষ, এবার জাস্ট এগুলোকে এই পাশে নিয়ে আসলেই হবে। তো -x এ পাশে আসলে হবে +x, আগে থেকে ছিল +y। এরপর +2কে এই পাশে নিয়ে আসলে হবে -2, আগে থেকে -2 ছিল, তো -2 মিলে -4 হবে ইকুয়াল টু 0। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনে রয়েছে, দেখতে পাচ্ছ x প্লাস ওয়াই আর y প্লাস এক্স একই কথা, তারপর হচ্ছে -4 ইকুয়াল 0। তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 19 নম্বর এমসিকিউতে এসেছে ভেক্টর থেকে, এটা কিন্তু খুবই সহজ একটা এমসিকিউ। প্রশ্নে বলেছে যে এ এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ভেক্টর দ্বয়ের ডট গুণফল 0 হয়। এর কারণ হচ্ছে আমরা জানি এ ডট বি যদি দুটি ভেক্টর হয় এ এবং বি, এবং এই দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো যেহেতু ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, তার জন্য তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো cos 90 ডিগ্রি এই জিনিসটার মান কিন্তু 0, তো 0 সাথে এ বি গুণ করলে কিন্তু 0ই হয়। তো আমরা বুঝতে পারতেছি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হবে। তাহলে আমরা এবার একবারে দুটি ভেক্টরকে ডট গুণ করে দিব। ডট গুণ করার নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ করা, এভাবে জে ক্যাপের সহগ কে ক্যাপের সহগগুলো গুণ করতে হয়। তাহলে এখানে 2a আর a গুণ করলে আমরা পেয়ে যাব 2a স্কোয়ার। তারপর -a আর -2 গুণ করলে আমরা পেয়ে যাব মাইনাসে মাইনাসে +2a। তারপর -4 আর এখানে রয়েছে 1 গুণ করলে আমরা পাবো -4 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এটাকে ছোট করার জন্য সবাইকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে a স্কোয়ার প্লাস a -2 ইকুয়াল টু 0। তো এবার জাস্ট মিডল টার্ম করলেই হয়ে যাবে। এখানে রয়েছে 2, তো 2কে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 1, এবং এই সংখ্যা দুটি বিয়োগ করলে 1 আসে। তাহলে আমরা লিখতেছি a স্কোয়ার প্লাস 2a মাইনাস a -2 ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কমন নিব, a কমন যায়, তাহলে হবে a কমন নিলে হবে a প্লাস 2। এরপর এখান থেকে আমাদেরকে -1 কমন নিতে হবে, তো -1 কমন নিলে হবে a প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তারপর যেহেতু দুইবার a প্লাস 2 রয়েছে, আমরা এখান থেকে লিখতেছি যে a প্লাস 2 ইন্টু a -1 ইকুয়াল টু 0। তো বুঝতেই পারতেছে এবার এটা ইকুয়াল টু 0 লিখবো এবং এটা ইকুয়াল টু 0 লিখবো। তো এখান থেকে আমরা এর মানটা পাবো +2, এপাশে গেলে হবে -2, এবং এখান থেকে আমরা এর মানটা পাবো 1। তো এগুলো হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ এর মান হচ্ছে -2, 1। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 20 নম্বর এমসিকিউতে বলা হয়েছে বাস্তব সংখ্যায় মডুলাস অফ x প্লাস 2 লেস দেন মডুলাস অফ 4x প্লাস 1 এর সমাধান সেট কোনটি। আচ্ছা, তো আমরা এটা স্টেপ বাই স্টেপ সলভ করব। দেখতেই পাচ্ছ এখানে দুই পাশে মডুলাস রয়েছে, তো আমরা যদি মডুলাস উঠিয়ে দিই তাহলে কিন্তু যেই কোনো এক পাশে প্লাস মাইনাস দেওয়া লাগবে।
তাহলে আমরা লিখতেছি এক্স প্লাস টু লেস দেন প্লাস মাইনাস 4x প্লাস 1। মডুলাস উঠিয়ে দিলে কিন্তু যে কোনো এক পাশে প্লাস মাইনাস দেওয়া লাগবে। এবার আমরা প্রথমে শুধুমাত্র প্লাস চিহ্ন নিয়ে কাজ করব। তাহলে এক্স প্লাস টু লেস দেন হবে 4x প্লাস 1। আচ্ছা, এরপর যেহেতু বড় সংখ্যা এই পাশে রয়েছে, আমরা কিন্তু চাইলে এবার প্লাস এক্সটাকে এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে হবে 4x মাইনাস এক্স, তাহলে এই পাশে 2 থাকবে। এবং প্লাস 1কে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে হবে মাইনাস 1, আর এখানে হবে লেস দেন। আচ্ছা, তাহলে এবার 2 মাইনাস 1 করলে আমরা পাবো 1, লেস দেন এখানে বিয়োগ করলে হবে 3x। এবার 3 গুণ আকারে আছে, এই পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 1/3 লেস দেন এক্স। বা এটাকে চাইলে আমরা সাজিয়ে বলতে পারি, যদি এক্সটাকে প্রথমে বলতে চাই তাহলে এক্স গ্রেটার দেন 1/3। তো আমাদের একটা পার্ট শেষ। এবার আমরা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখতেছি যে এক্স প্লাস টু লেস দেন, যেহেতু এখানে মাইনাস হবে তাহলে সবাইকেই মাইনাস দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমরা পাই মাইনাস 4x মাইনাস 1। এবার যদি মাইনাস 4xকে এই পাশে নিয়ে আসা হয় তাহলে হবে এক্স প্লাস 4x লেস দেন প্লাস 2, এই পাশে গেলে হবে মাইনাস 2, আর আগে থেকে মাইনাস 1 ছিল। তাহলে এখান থেকে আমরা পাই 5x লেস দেন মাইনাস 3। তাহলে এখান থেকে x লেস দেন মাইনাস 3/5 এটা। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দুইটা ব্যবধি পেয়ে গেলাম। এবার এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে যদি আমরা এটা লিখতে চাই যে x লেস দেন মাইনাস 3/5, আমি এটা সংখ্যা রেখার মাধ্যমে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যা ডান দিকে এবং সকল নেগেটিভ সংখ্যা হচ্ছে আমাদের বাম দিকে। এভাবে করতে করতে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবে। একইভাবে এখানে যেহেতু নেগেটিভ সংখ্যা, তো এখানে আস্তে আস্তে এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। তো খেয়াল করো, এখানে আমাদের মাইনাস 3/5 এটা কিন্তু নেগেটিভ সংখ্যা, অর্থাৎ ধরে নিচ্ছি এই পয়েন্টটা আমাদের এইখানে, এবং এক্সের মান হচ্ছে এটা থেকে ছোট সকল সংখ্যা। তো এখন মাইনাস 3/5 থেকে ছোট কিন্তু এই সবগুলোই কিন্তু আমরা যতই বাম দিকে যাব ততই সংখ্যাগুলো ছোট হতে থাকবে। তো মাইনাস 3/5 থেকে ছোট হচ্ছে এই সবগুলো, এবং এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এটাকে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে লিখতে চাই তাহলে লিখতে হবে এভাবে, মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 3/5, অর্থাৎ মাইনাস 3/5 থেকে ছোট সকল সংখ্যা, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। একইভাবে যদি আমরা এইটাকেও ব্র্যাকেটের মধ্যে লিখতে চাই তাহলে এটা হচ্ছে 1/3 থেকে বড় সকল সংখ্যা। তো 1/3 হচ্ছে আমাদের এইখানে, এর থেকে যত আমরা ডান দিকে যাব ততই কিন্তু সংখ্যাগুলো বড় হবে। শূন্যের বাম দিকে আসলে ছোট হয়, আর ডান দিকে গেলে সংখ্যাগুলো বড় হয়। আচ্ছা, তাহলে আমাদের বন্ধনীটা হবে 1/3 কমা ইনফিনিটি, 1/3 কমা ইনফিনিটি। কারণ দেখো এখানে কিন্তু এক্সের মানটা 1/3 থেকে বড় সকল সংখ্যা, অর্থাৎ এটা কিন্তু অসীম পর্যন্ত যাবে। তাহলে আমাদের যেই অ্যান্সারটা সেটা এটাও হবে, এটাও হবে। যেহেতু দুটো সঠিক উত্তর, এজন্য আমরা মাঝখানে ইউনিয়ন দিয়ে দিব, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 1/3 কমা ইনফিনিটি ইউনিয়ন এইটা। তো আমরা দেখব যে এই উত্তরটা কোথায় আছে। দেখতে পাচ্ছ আমাদের এই উত্তরটা কিন্তু সি নাম্বার অপশনে রয়েছে, জাস্ট আগে পরে আছে, তো সমস্যা নেই। মাইনাস ইনফিনিটি কমা 3/5, এরপর ইউনিয়ন 1/3 কমা ইনফিনিটি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে x বিলংস টু আর, অর্থাৎ x এর মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা। তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু 2x মাইনাস 1 এবং g অফ x ইকুয়াল টু 3x প্লাস 2 হলে f অফ g ইনভার্স 2 এর মান কত? এটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ঠিক এটা, ভিতরে থাকবে g ইনভার্স 2 এবং এর মধ্যে বাইরে থাকবে ফাংশনটা, অর্থাৎ ফাংশন অফ g ইনভার্স 2। তাহলে বুঝতে পারতেছো, ফার্স্টে আমাদেরকে g অফ x থেকে g ইনভার্স 2 বের করতে হবে, এরপরে g ইনভার্স 2 এর মানটা ফাংশন অফ x এর মধ্যে বসাতে হবে। তো এখানে আমাদের দেওয়া রয়েছে g অফ x এর মান 3x প্লাস 2। এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল g ইনভার্স x, অর্থাৎ এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করতে হবে।
তো এটা করার নিয়ম হচ্ছে আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে আমরা y ধরে নিব। আমরা যেই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে চাবো সেটাকে আমরা y ধরে নিব। তাহলে এবার এই জিকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে জি ইনভার্স y, তাহলে এই পাশে কিন্তু শুধুমাত্র x থাকবে। আমরা প্রথম এই দুটো থেকে এই কথাটা কিন্তু বলতে পারি, জাস্ট জিকে এই পাশে পাঠিয়ে দিয়েছি তাহলে হবে জি ইনভার্স y আর এই পাশে x থাকবে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো y ইকুয়াল টু জি অফ এক্স, আবার y ইকুয়াল টু কিন্তু এটাও হয়, তাহলে আমরা লিখতেই পারি যে y ইকুয়াল টু 3x প্লাস 2। এখান থেকে আমরা x এর মানটা বের করব। বিপরীত ফাংশন বের করতে হলে x এর মানটা অবশ্যই বের করতে হয়। তাহলে ফার্স্টে আমরা প্লাস 2 এ পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে -2 ইকুয়াল টু 3x। তারপর 3 গুণ আকারে রয়েছে, এ পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ y -2 ভাগ 3 ইকুয়াল টু x। তাহলে দেখ আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেলাম y -2/3। তো এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে হবে y -2/3। এটা হচ্ছে আমাদের জি ইনভার্স y। তো দেখো এখানে যেহেতু y রয়েছে এই জন্য এখানে y, আমরা যদি লিখি জি ইনভার্স x তাহলে কিন্তু এখানেও হয়ে যাবে x -2/3। অর্থাৎ আমরা জানি ফাংশনের বেলাতে এইখানে যে অক্ষর চেঞ্জ করি তাহলে এখানেও কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো যদি তোমাদের কাছে এই প্রসেসটা বড় মনে হয় তাহলে কিন্তু এটার একটা শর্টকাট রয়েছে, অর্থাৎ জি অফ এক্স থেকে 2 লাইনের মধ্যে আমরা কিভাবে জি ইনভার্স এক্স বের করতে পারি তার একটা সুন্দর শর্টকাট রয়েছে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি শর্টকাটটা, বিপরীত ফাংশন বের করার যে শর্টকাট সেটা। আচ্ছা, তো আমাদের দেওয়া রয়েছে জি অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2। এখান থেকে আমরা সিম্পলি x এর মানটা বের করব। বিপরীত ফাংশন বের করতে গেলে অবশ্যই x এর মানটা মাস্ট বের করা লাগবে। তাহলে x এর মানটা হবে +2, এপাশে গেলে -2, আর 3 গুণ আকারে আছে, এপাশে গেলে হবে ভাগ। তো এটা হচ্ছে আমাদের x এর মান। এবার আমরা সিম্পলি যেই কাজটা করব সেটা হচ্ছে জি অফ এক্স এর জায়গাতে লিখে দিব x, জি অফ এক্স এর জায়গাতে x লিখে দিব, বাকি যা আছে তাই রাখবো। আর এখানে x এর জায়গাতে লিখে দিব জি ইনভার্স x। তাহলে দেখো আমাদের বিপরীত ফাংশনটা বের হয়ে গেল। আমরা কি করব, যে ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে x বের করব। x বের করার পরে আমরা জাস্ট এই দুটো x চেঞ্জ করে দিব। জি অফ x এর জায়গায় লিখব x, আর x এর জায়গায় লিখব জি ইনভার্স x। তাহলে দেখো আমাদের কিন্তু 2 লাইনের মধ্যেই বিপরীত ফাংশনটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট। আচ্ছা, এবার জি ইনভার্স x বের করার পরে আমাদের কিন্তু বের করতে হবে এই জিনিসটা, তো বুঝতে পারতেছো জি ইনভার্স 2 এই মানটা লাগবে। তাহলে যেহেতু জি ইনভার্স x পেয়েছি, এবার জি ইনভার্স 2 এর মানটা হবে x এর জায়গাতে আমরা 2 বসিয়ে দিব। তাহলে 2 - 2 ডিভাইডেড বাই 3, এটা করলে উপরে আসে 0, নিচে 3, তো 0/3 করলে কিন্তু আমরা 0ই পাই। তাহলে জি ইনভার্স 2 এর মানটা পেয়ে গেলাম 0। এবার আমাদেরকে বের করতে হবে ফাংশন অফ জি ইনভার্স 2। আচ্ছা, তো আমরা ফার্স্টে লিখে নিচ্ছি, আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x - 1। তো বের করতে হবে ফাংশন অফ জি ইনভার্স 2। দেখো জি ইনভার্স 2 না লিখে আমরা কিন্তু এর মানটা সরাসরি 0 লিখতে পারি। তাহলে যেহেতু x এর জায়গাতে 0 লিখেছি, এইখানেও x এর জায়গাতে 0 বসাতে হবে। তাহলে 2 × 0 - 1, এখান থেকে ক্যালকুলেশন করলে 0 আর 2 গুণ করলে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা হচ্ছে -1, এবং এই উত্তরটা কিন্তু আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। 22 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 1/x² - x পাওয়ার 9 এর বিস্তৃতিতে ধ্রুবপদ কোনটি? দেখো ধ্রুবপদ আর x বর্জিত পদ একই কথা। আর এই অঙ্কটা করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ধরে নিচ্ছি রাশিটা হচ্ছে x + y পাওয়ার n। আচ্ছা, এবার যদি আমরা এই রাশির ক্ষেত্রে r+1 তম পদ বের করতে চাই, তাহলে r+1 তম পদ বের করার সূত্র হচ্ছে n CR ইন্টু x পাওয়ার n - r ইন্টু হচ্ছে y পাওয়ার r, যেখানে n হচ্ছে এই রাশিটার যে পাওয়ার সেটা, r হচ্ছে এই সংখ্যাটা, এবং x মানে হলো আমাদের প্রথম সংখ্যা, y মানে হলো দ্বিতীয় সংখ্যা।
আচ্ছা, এবার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রশ্ন আমাদের জিজ্ঞেস করছে যে বিস্তৃতিতে ধ্রুবপদ কোনটা। তো আমরা ধরে নিব যে r+1তম যে পদ সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। তাহলে দেখতে পাচ্ছ এখানে n এর মানটা দেওয়া আছে 9, x এর মানটা হচ্ছে 1/x² এবং y হচ্ছে -x। তাহলে আমরা যদি সূত্রের মধ্যে মানগুলো বসাই, n এর জায়গায় বসাবো 9, c r এর মানটা আমরা জানি না, r এর জায়গায় r এ লিখতেছি, ইনটু হচ্ছে x, x মানে হলো প্রথমটা অর্থাৎ 1/x², পাওয়ার হচ্ছে 9 মাইনাস r, ইনটু হচ্ছে y পাওয়ার r, তো y হচ্ছে আমাদের -x, তাহলে এখানে লিখবো -x তার পাওয়ার r। আচ্ছা, এবার খেয়াল করো প্রশ্নে জিজ্ঞেস করছে যে ধ্রুবপদ কোনটি। তো ধ্রুবপদ মানে হচ্ছে যে এখানে কোনো x থাকে না, আর x না থাকা তার মানে হচ্ছে x এর পাওয়ারটা হবে 0, x এর পাওয়ারটা হবে 0। তো এখানে আমরা শুধুমাত্র x এর পাওয়ারগুলো ক্যালকুলেশন করব। তো এখানে খেয়াল করো, ফার্স্টে 9c r এর জায়গায় 9c rই থাকবে, এখানে আছে 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার 2, তার পাওয়ারে কিন্তু আছে 9 মাইনাস r। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়, তাহলে হবে x পাওয়ার 9 দুগুণে 18 মাইনাস 2r। এরপর এখানে হচ্ছে আমাদের -x এর পাওয়ার r। আচ্ছা, তো মাইনাসটাকে আমরা চাইলে এখানে শুরুতে দিতে পারি, লিখতে পারি x পাওয়ার r। এবার যদি আমরা খেয়াল করি তাহলে আসে -9cr ইন্টু x এর পাওয়ার। দেখো এখানে উপরে আর নিচে একই চলক রয়েছে এবং এগুলো ভাগ আকারে রয়েছে। আমরা জানি দুটি চলক ভাগ আকারে থাকলে, অর্থাৎ একই চলক যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা লিখব r বিয়োগ 18, আর যেহেতু বিয়োগ করতেছি তাহলে কিন্তু অবশ্যই এই চিহ্নটা চেঞ্জ করতে হবে, এটা হবে +2r। তাহলে আমরা পেলাম -9cr ইন্টু x এর পাওয়ার 2r প্লাস r অর্থাৎ 3r মাইনাস 18। আচ্ছা, এবার আমরা কিন্তু শুরুতে বলেছিলাম ধ্রুবপদ অথবা x বর্জিত পদ, এটা মানে হচ্ছে x এর পাওয়ারটা 0 হবে। তাহলে বলতে পারি শর্ত মতে যে পাওয়ারটা পেয়েছি 3r মাইনাস 18, এটা ইকুয়াল টু 0 হবে। তো এবার এখান থেকে আমরা r এর মানটা বের করব, -18 এপাশে গেলে +18, এরপর 3 গুণ আকারে আছে এপাশে গেলে ভাগ, 18 ভাগ 3, তাহলে আমরা r এর মানটা পেয়ে গেলাম 6। তাহলে দেখো আমরা ধরেছিলাম যে r+1তম পদ এটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে ফাইনালি আমাদের যে ধ্রুবপদ সেটা হবে 6 + 1 অর্থাৎ 7তম, অর্থাৎ 7তম যে পদ সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে সি। চলো এবার 23 নম্বর কোশ্চেনটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট হলে x এর মানটা কত। আচ্ছা দেখো, আমাদের এখানে x এর যে ধারা দেওয়া রয়েছে এটি কিন্তু একটি অসীম গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা বলতে পারছি কারণ প্রত্যেকবার আমরা যদি যে কোনো একটা পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করি তাহলে সাধারণ অনুপাত কিন্তু একই থাকে। দেখো এখানে আমাদের প্রথম পদ অর্থাৎ এর মানটা হচ্ছে x, এরপর আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। আমরা যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করি অর্থাৎ x² ভাগ x করি তাহলে কিন্তু x পাই। একইভাবে যদি আমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করি তাহলেও কিন্তু xই আসে। যেহেতু প্রত্যেকবার সাধারণ অনুপাত একই থাকতেছে তার জন্য বলতে পারি এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা এবং এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। আমরা জানি অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস r, যেখানে এর মানটা হচ্ছে x ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মানটাও হচ্ছে x। আচ্ছা, এবার এখান থেকে সিম্পলি আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে r গুণন করতে পারি, তাহলে হবে y মাইনাস xy ইকুয়াল টু হচ্ছে x। তো যেহেতু x এর মান বের করতে হবে আমরা xগুলোকে এক পাশে নিব, -xy এ পাশে গেলে হবে +xy। আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা x কমন নিতে পারি। x কমন নেওয়া হলে লাইনটা হয় 1 + y। যেহেতু x এর মানটা বের করতে হবে তার জন্য 1 + y গুণ আকারে আছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, তাহলে হবে y ভাগ 1 + y ইকুয়াল টু x।
তাহলে দেখো আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ওয়াই বাই 1+y। আর এখানে আমাদের এই সূত্রটা কাজে লেগেছে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা। এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, ওয়াই বাই 1+y। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। চলো এবার 24 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 5টি লাল ও 10টি সাদা বল রয়েছে। একটি বালক যেমন খুশি টানলে প্রতিবারে একই রঙের 2টি বল, অর্থাৎ 2টি বল হতে পারে লাল অথবা 2টি বল হতে পারে সাদা। তো 2টি বল একই রঙের হবার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্ভাবনা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে 2টি বলই লাল হতে পারে, আরেকটি হচ্ছে 2টি বলই সাদা হতে পারে। তো আমরা ফার্স্টে বের করব যে 2টি বলই লাল হবার সম্ভাবনা কত। আচ্ছা, তো সম্ভাবনা বের করার আমরা পড়েছিলাম যে উপরে হচ্ছে অনুকূলে ফলাফল, নিচে হচ্ছে মোট সম্ভাব্য সকল ফলাফল। তো অনুকূলে মানে হচ্ছে আমাদের কাছে লাল বল আছে 5টি, তো 5টি লাল বল থেকে আমরা 2টি লাল বল নিব। তো এক্ষেত্রে অনুকূলে ফলাফল হবে 5C2। 5টি লাল বল থেকে 2টি লাল বল নেওয়ার অনুকূলে ফলাফল হচ্ছে 5C2। আর নিচে হচ্ছে মোট ফলাফল। এখন খেয়াল করো, মোট বল হচ্ছে আমাদের 15টি, একটি বাক্সে কিন্তু মোট 15টি বল আছে। তো আমরা মোট 15টি বল থেকে 2টি বল নিচ্ছি, তাহলে মোট ফলাফল হবে 15C2। আচ্ছা, একইভাবে যদি 2টি বলই সাদা হয়, 2টি বলই যদি সাদা হয় তাহলে সম্ভাবনা কত হবে? এক্ষেত্রেও একই নিয়ম, আমরা 10টি সাদা বল থেকে 2টি সাদা বল নিচ্ছি, তাহলে ফলাফল হচ্ছে 10C2। এবং নিচে হচ্ছে মোট ফলাফল, তাহলে আমরা 15টি বল থেকে 2টি সাদা বল নিচ্ছি, তাহলে আমাদের মোট ফলাফল হবে 15C2। আচ্ছা, এবার সম্ভাবনা এটাও হতে পারে এটাও হতে পারে, অর্থাৎ এগুলো কিন্তু অথবা, হয় 2টি লাল বল পাবো অথবা 2টি বলই সাদা হবে। তো যেহেতু অথবা বলতেছি, তাহলে এই সম্ভাবনা দুইটি যোগ করতে হবে। তাহলে আমাদের সম্ভাবনা হবে 5C2 ডিভাইডেড বাই 15C2 যোগ 10C2 ডিভাইডেড বাই হচ্ছে 15C2। তো এবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু চাইলে এখানে লসাগু করে দিতে পারি। লসাগু করলে নিচে হবে 15C2, উপরে হবে 5C2 প্লাস 10C2। আচ্ছা, এবার 5C2 এই মানগুলো আমরা কিভাবে বের করতে পারি? এগুলো বের করা কিন্তু খুবই সহজ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 5C2, দেখো এখানে যেহেতু উপরে আমরা 5 লিখব, নিচে 2 লিখব। এবার খেয়াল করো, নিচে যেহেতু 2 রয়েছে, এর জন্য আমরা উপরে আর নিচে জাস্ট 2টি সংখ্যা লিখব। এইখানে যত থাকবে আমরা উপরে আর নিচে ততগুলো সংখ্যাই লিখব। আচ্ছা, তো আরেকটা সংখ্যা কীভাবে লিখবো? আমরা সিম্পলি 5 ইন্টু এর আগে সংখ্যাটা লিখে দিব। এখানেও সেম 2 রয়েছে, তাহলে 2 এর আগে সংখ্যা অর্থাৎ 1 লিখে দিব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 আর 4 কাটলে 2 থাকে, তাহলে 5 দুগুণে হলো 10। তাহলে দেখো আমরা কিন্তু 5C2 এর মানটা পেয়ে গেলাম 10। একইভাবে আমরা 10C2 বের করব। তার জন্য উপরে 10 আর নিচে 2 লিখে ফেলবো। এবার যেহেতু নিচে 2 রয়েছে, এবারও সেম উপরে আর নিচে 2টি সংখ্যা লিখব। তো লেখার নিয়ম হচ্ছে 10-এর আগের সংখ্যা 9 আর 2-এর আগের সংখ্যা 1। তাহলে এখানে দেখো 2 আর 10 কাটলে হয় 5, এরপর 5 নং 45। একইভাবে আমরা এবার 15C2 এই মানটা বের করব। তাহলে উপরে লিখতেছি 15 আর নিচে লিখতেছি 2। এখানেও সেম জিনিস, যেহেতু 2 রয়েছে এর জন্য উপরে আর নিচে 2টি সংখ্যা লিখব। তাহলে 15 এর আগের সংখ্যা হচ্ছে 14 আর 2 এর আগেরটা হচ্ছে 1। তাহলে দেখো 2 আর 14 কাটাকাটি করলে আমরা পাই 7। এবার 15 আর 7 গুণ করলে হবে 7 × 10 = 70, 5 × 7 = 35, অর্থাৎ 105। 15 আর 7 গুণ করলে আমরা পেয়ে যাই 105। এবার এই 3টি মান জাস্ট এখানে বসালেই অঙ্ক শেষ। তাহলে 5C2 এর মান হচ্ছে 10 এবং 10C2 এর মান হচ্ছে 45। তো 10 আর 45 যোগ করলে পাই 55, আর নিচে হচ্ছে আমাদের 105। এবার দেখো এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 55কে 5 দিয়ে ভাগ করা হলে পাবো 11, 5 × 11 = 55, আর 105কে
যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 21। 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমাদের নির্ণয় যে সম্ভাবনা সেটা হচ্ছে 11/21। এটি হচ্ছে আমাদের উত্তর। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 6 জন বালক ও 5 জন বালিকা থেকে কত উপায়ে 3 জন বালক এবং 2 জন বালিকার একটি দল গঠন করা যাবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে 6 জন বালকের থেকে আমরা নিতে পারবো 3 জন বালক এবং 5 জন বালিকা থেকে আমরা নিতে পারবো 2 জন বালিকা। তাহলে দেখো 6 জনের থেকে 3 জন সিলেক্ট করার ক্ষেত্রে যে সম্ভাবনা সেটা হচ্ছে 6C3। এরপর 5 জন বালিকা থেকে 2 জন বালিকা নেওয়ার ক্ষেত্রে হবে 5C2। এখানে কিন্তু বলেছে এবং, আমাদেরকে 6 জন থেকে 3 জন নিতে হবে এবং মাঝখানের এবং বলেছে। তো দেখো এবং বললে কিন্তু আমাদের গুণ করতে হয়। সম্ভাবনার ক্ষেত্রে অথবা বললে আমরা যোগ করি এবং কথাটা বললে আমরা গুণ করি। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের মোট উপায়। আচ্ছা, এবার আমরা কিন্তু আগের অঙ্কে শিখেছিলাম যে 6C3 এবং 5C2 এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো এখানে আমরা ফার্স্টে 6 এবং 3 লিখে দিব। এখানে যেহেতু 3 রয়েছে এর জন্য আমরা এর পূর্বের আরও দুটি সংখ্যা অর্থাৎ উপরে আর নিচে মোট 3টি সংখ্যা লিখব। তো 6-এর আগের সংখ্যা হচ্ছে 5, 5-এর আগেরটা হচ্ছে 4, 3টা লেখা হলো। এখানেও সেম, আমরা 3, 2, 1 এভাবে 3টি সংখ্যা লিখব। এখানেও সেম, আমরা উপরে 5 লিখে দিব আর নিচে 2 লিখে দিব। তো যেহেতু নিচে 2 আছে তার মানে কিন্তু উপরে আর নিচে 2টি সংখ্যা লিখতে হবে। তাহলে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 5-এর আগের সংখ্যা অর্থাৎ 4। এখানে হবে 2-এর আগের সংখ্যা অর্থাৎ 1। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 3 দুগুণে হয় 6, তাহলে এই 6 আর এই 6 আমরা কেটে দিতে পারি। আচ্ছা, এবার 2 আর 4 কাটলে এখানে হয় 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 5-এ 20 ইন্টু এখান থেকে আমরা পাচ্ছি 5 দুগুণে 10। তাহলে 20 এবং 10 গুণ করলে আমরা পাবো 200। অর্থাৎ আমরা মোট 200 উপায়ে এই দলটি গঠন করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আশা করি সবাই সবগুলো এমসিকিউ এর ব্যাখ্যা বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ এর ব্যাখ্যা বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখো, এই রাজশাহী ইউনিভার্সিটির পরে কিন্তু আমরা আইইউটি এবং জিএসটি এর কোশ্চেন ব্যাংক সলভ করব। তো এই ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।